বাস্তবায়িত হলে, আমরা বিজয়ী হলে সংখ্যালঘুদের অধিকারে কোন কালো হাত হামলা করবার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলাধীন নান্দাইল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই চণ্ডীপাশা হাই স্কুল খেলার মাঠে আয়োজিত গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, নান্দাইল উপজেলার সভাপতি, ময়মনসিংহ ৯ নান্দাইল আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মেহনতি মানুষের প্রতীক রিকশা মার্কার মনোনীত প্রার্থী মুফতি শামসুল ইসলাম রহমানী, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগঠন ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল সর্বস্তরের নেতা কর্মী, আমার প্রাণ প্রিয় নান্দাইলবাসী, আমরা আজকে বাংলাদেশের মানুষ একটি ঐতিহাসিক ইতিহাসের বাঁক বদলের মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। আজ যদি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আগামীর বাংলাদেশের ইতিহাস বিগত দিনের চেয়ে ভিন্নভাবে রচিত হবে ইনশাআল্লাহ। অতীতে আমাদের পূর্বপুরুষদের সময় থেকে অব্যাহতভাবে বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে। বাংলাদেশের মানুষ দেশ এবং জাতির উন্নয়ন, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব দরবারে মাথা উঁচু করা একটি আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে অনেক সংগ্রাম, অনেক লড়াই তারা অতীত থেকে করে এসেছে। 1905 সালে এই পূর্ববঙ্গের মুসলমানেরা স্বাধীন মুসলিম জাতিসত্তার ভিত্তিতে জাতীয় অগ্রগতির লক্ষ্যে ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশে বাংলা অঞ্চলকে বিভক্ত করে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে পূর্ববঙ্গকে আলাদা একটি প্রদেশের জন্য তারা আন্দোলন করেছিল এবং সফলতা লাভ করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কলকাতা এবং হিন্দুত্ববাদের আধিপত্য থেকে মুক্ত হয়ে পূর্ববঙ্গের মুসলমানরা অগ্রগতি এবং উন্নতি লাভ করুক, সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী সেটা কোনোদিন বরদাস্ত করেনি। তাই তারা বাংলাদেশের মুসলমানদের উন্নয়নের পথে সহিংস জঙ্গিবাদী আন্দোলন চালায়। তাই তার যথাযথ প্রতিউত্তর দিয়ে আমাদের পূর্বসূরিগণ 1947 সালে 190 বছর ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগ্রাম, স্বাধীনতা আন্দোলনের বিজয়ের মুহূর্তে দাঁড়িয়ে ভারতের নয়াদিল্লিকে লাল কার্ড দেখিয়ে ভারতকে প্রত্যাখ্যান করে মুসলমানদের জন্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করেছিল। মোহাম্মদ আলী জিন্নাহ সহ পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল মুসলমানদের জন্য আলাদা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করে সেখানে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। তাই বাংলার মানুষ কোরআনী শাসন ব্যবস্থা পাওয়ার জন্য, ইসলামী শরিয়ার শাসন পাওয়ার জন্য তারা
দিল্লিকে প্রত্যাখ্যান করে পিন্ডির সঙ্গে তারা ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 47 থেকে 71 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা আমাদের সঙ্গে ভ্রাতৃত্বের বদলে প্রভুত্বের আচরণ করেছে। আমাদেরকে কোরআনী শাসনের কথা বলে জুলুম, শোষণ, বঞ্চনা উপহার দিয়েছে। বাংলার মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বারবার বঞ্চিত হয়েছে। তাই কখনো 52 ভাষা আন্দোলন হয়েছে, 54 যুক্ত ফ্রন্টের আন্দোলন হয়েছে, 66 6 দফা আন্দোলন হয়েছে, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে জালিম শাসক হিসেবে ঝাঁটাপেটা করে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। 71 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। সেই যুদ্ধে নেতৃত্ব দেয় শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন। তারপর তিনি যুদ্ধে বিজয় অর্জন করার পর সেখান থেকে মুক্তি লাভ করেন। মুক্তি পেয়ে তিনি যান লন্ডনে। বাংলার মানুষ আশা করেছিল লন্ডন থেকে তাদের নেতা সরাসরি তার জনগণের কাছে আসবে, সদ্য স্বাধীনতা লাভ করি বাংলার মাটিতে তিনি পদার্পণ করবেন। কিন্তু দেশের মানুষকে তিনি হতাশ করলেন। তার প্লেন বাংলার মাটিতে নয়, সর্বপ্রথম গেল নয়াদিল্লিতে। তিনি বাংলার জনগণের কাছে আসেন নাই, তিনি গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে স্যালুট করতে। তারপর সেখান থেকে আসার সময় ভারতীয় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের পকেটের মধ্যে একটা চিরকুট ভরে দিলেন। তিনি ভারত থেকে বাংলাদেশে এসে 72-এ স্বাধীনতা পরবর্তী বাংলার মানুষের জন্য একটি সংবিধান তৈরি করলেন। দুর্ভাগ্যজনকভাবে সেই সংবিধানে বাংলার মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে জবাই করে দিয়ে বাংলাদেশের সংবিধানে ভারতীয় সংবিধান থেকে মূল নীতিমালাগুলো কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেশ করে দিলেন। আর এভাবেই 72-এর বাকশালী সংবিধানের মাধ্যমে 71-এর অর্জিত এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীন রাষ্ট্রকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়। এভাবে আমরা একটার পর একটা সংগ্রাম করলাম। 1905 সালে সংগ্রাম করে ফসল ঘরে তুলতে পারি নাই। 1947 সালে দেশ ভাগ করে ফসল ঘরে তুলতে পারি নাই। 1971-এ মুক্তিযুদ্ধ করে আমরা ফসল ঘরে তুলতে পারি নাই। আমাদের ফসল তুলে নিয়ে গেছে ভারতের গোলায়। এরপর 72 থেকে 2024 সাল 54 বছরের ইতিহাস, আমাদের সঙ্গে ধাপ্পাবাজির ইতিহাস, 54 বছরের ইতিহাস, মুক্তিযুদ্ধের কথা বলে ভারতীয় গোলামীর জিঞ্জিরে বাংলাদেশকে আবদ্ধ করার ইতিহাস, 54 বছরের ইতিহাস, 71-এর নামে 72-এর ভারতীয় গোলামীর সকল পড়াবার ইতিহাস। দীর্ঘ এই সময়ে বাংলাদেশের মানুষ যখনই আল্লাহর কোরআনের আইনের কথা বলেছে, বাংলাদেশের মানুষই যখনই মুক্তির কথা বলেছে, বাংলাদেশের মানুষ যখনই এদেশের মানুষ নিজেরা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করেছে, যারাই আওয়াজ তুলেছে তাদেরকে কখনো স্বাধীনতা বিরোধী, কখনো রাজাকার, কখনো জঙ্গিবাদী, কখনো মৌলবাদী বলে সত্যের আওয়াজকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরপরে আসলো 2024 সালের জুলাই মাস। আমাদের বাংলার ছাত্র জনতা, বাংলাদেশের ছাত্র জনতা কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নামলো। তারা বলল, এক দলের নেতা কর্মীদেরকে বাংলাদেশের শাসন ব্যবস্থায় ব্যাপকভাবে নিয়োগের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রকে দলীয়করণের অশুভ তৎপরতা বন্ধ করার জন্য
কোটার বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করলো। তারা বলল কোটা নয়, মেধার ভিত্তিতে জাতি গঠন করতে হবে। চাটুকার শ্রেণী নয়, আমরা মেধাবী রাষ্ট্রের কর্মকর্তা চাই। এদেশের ছাত্র জনতা যখন কোটার বিরুদ্ধে আওয়াজ তুলে মেধার ভিত্তিতে দেশ গড়বার স্লোগান তুলল, ফ্যাসিবাদের জননী বাংলার ক্ষমতার মস্তদে অধিষ্ঠিত লেডিস ফেরাউন স্বৈরাচারী শেখ হাসিনা আমার দেশের 4 কোটি ছাত্র জনতাকে তখন রাজাকারের বাচ্চা বলে গালি দিল। বাংলাদেশের ছাত্র জনতা ক্ষিপ্ত হয়ে উঠল। স্কুল থেকে, কলেজ থেকে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে বলল, তারা অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয়, দেশের উন্নতি চাইলে যদি রাজাকার হতে হয়, দিল্লির আধিপত্যের অবসান চাইলে যদি রাজাকার হতে হয়, একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখলে যদি রাজাকার হতে হয়, প্রতিটি শিক্ষাঙ্গনে আওয়াজ উঠলো, আমি কে তুমি কে। সংগ্রামী জনতা, আমাদেরকে মনে রাখতে হবে, রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া এবং আমার তরুণ ছাত্র জনতা তার বিরুদ্ধে ফুঁসে উঠল, সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনে শেষ ব্রেক ঢুকে গিয়েছিল। এরপরে 5ই আগস্ট জানাজা পড়ে সেটাকে যেই দেশের মাল সেই দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এভাবে 15 বছরের ফ্যাসিবাদের পতন ঘটল। এভাবে 54 বছরের বাকশালী 72-এর সংবিধানের কবর রচনা হলো বাংলার মাটিতে। 24-এর জুলাই বিপ্লব, 72-এর বাকশালী ব্যবস্থা, ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের জুলুম শোষণের বিরুদ্ধে বাংলার মানুষের সফল গণ অভ্যুত্থান, দ্বিতীয় স্বাধীনতা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এবার আমি বলতে চাই, বাংলাদেশের মানুষ 1905 সালে ফসল ঘরে তুলতে পারে নাই। 1947-এ দেশ বিভাগ করে আল কোরআনের শাসন পায় নাই। 71-এ মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেও জুলুম এবং স্বৈরতন্ত্র মুক্ত দেশ গড়তে পারে নাই। বহু রক্ত আমরা দিয়েছি, বারবার আমাদের ফসল ইঁদুর খেয়ে গিয়েছে। এবার 24-এর বিজয়ের ফসল ঘরে তুলে আমরা ক্ষান্ত হব ইনশাআল্লাহ। হে আমার সংগ্রামী নান্দাইলবাসী, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা জুলাই বিপ্লবের পক্ষে আছেন তো? আপনারা জুলাইয়ের আন্দোলনের পক্ষে আছেন তো? জুলাইয়ের এই বিপ্লবের ফসল কারা কারা ঘরে তুলতে চান একটু হাত তুলে দেখান, হাত নামান। আমি কেন জুলাই বিপ্লবের কথা বলছি? জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল একটি ফ্যাসিবাদী দলকে ক্ষমতা থেকে অপসারণ করে নতুন আরেকটি ফ্যাসিবাদকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য। জুলাই বিপ্লব হয়েছিল এক ফ্যাসিবাদ বিতাড়িত করে নতুন করে ফ্যাসিবাদের দুয়ার বন্ধ করার জন্য। আর তাই জুলাই বিপ্লবীরা লড়াই করে, সংগ্রাম করে, রাজনৈতিক ঐক্য গড়ে তুলে জুলাই সনদ প্রণয়ন করেছে। জুলাই সনদ 47-এর ইসলামের ভিত্তিতে গড়া সেই দেশ বিভক্তিকে স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই সনদ।
2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিক তাওহীদি জনতাকে অন্যায়ভাবে পাখির মতো গুলি করে যে হত্যা করা হয়েছিল, সেই বীর শহীদদের শাপলার স্মৃতিকে জাগ্রত রাখার জন্য জুলাই সনদ। আমরা যারা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায়, ৪৭-এর দেশ বিভক্তির চেতনায়, 2013 সালের শাপলার চেতনায়, ২৪-এর চেতনায় যারা বাংলাদেশ গড়তে চাই, আমরা তারা সবাই জুলাই সনদের পক্ষে। বলেন আমরা সবাই। তাই আগামীতে একটি নির্বাচন আসছে, 2026-এর ফেব্রুয়ারিতে হওয়ার কথা। সেই নির্বাচন শুধু প্রতীকের নির্বাচন নয়, সেই নির্বাচন হবে প্রতীকের নির্বাচনের সাথে সাথে একটি গণভোটের নির্বাচন। সেই গণভোটের নির্বাচনে দুটি ব্যালট থাকবে, একটি হ্যাঁ আর একটি না। নার পক্ষে তারা থাকবে যারা ফ্যাসিবাদের দোসর, নার পক্ষে যারা তারা থাকবে যারা বাংলাদেশের রাষ্ট্রের সংস্কার চায় না, নার পক্ষে তারা থাকবে যারা বাংলাদেশে আবার ফ্যাসিবাদ তৈরি করতে চায়, নার পক্ষে তারা থাকবে যারা বাংলাদেশকে ভিন্ন দেশের গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করতে চায়। যারা দেশকে ভালোবাসে তারা হ্যাঁ বাক্সে ভোট দেবে, যারা নতুন বাংলাদেশ চায় তারা হ্যাঁ ব্যালটে সিল মারবে, যারা জুলাই বিপ্লবের পক্ষে তারা হ্যাঁ বাক্সে ভোট দেবে, যারা সংসদের উচ্চ কক্ষে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে বাংলাদেশে সকল মত এবং পথের জন্য একটি রাজনীতির স্পেস তৈরি করতে চায়, তারা হ্যাঁ ভোটের পক্ষে থাকবে। যারা বাকশালপন্থী, যারা ভিন্ন দেশপন্থী, যারা দিল্লিপন্থী, তারা নায়ের পক্ষে, যারা বাংলাদেশপন্থী তারা হায়ের পক্ষে। আমি জনসমুদ্রের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা দিল্লির পক্ষে না ঢাকার পক্ষে? তাহলে আপনারা না বাক্সে ভোট দিবেন না হ্যাঁ বাক্সে ভোট দিবেন? খুব মনে রাখবেন, যদি কেউ আপনাদের কাছে না বাক্সে ভোট দেওয়ার ক্যাম্পেইন করতে আসে, বুঝে নিবেন ওরাই ফ্যাসিবাদের দোসর, ওরাই বাংলাদেশের দুশমন, ওরাই স্বাধীনতার দুশমন, ওরাই ভারতের দালাল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আমার সর্বশেষ কথা বলতে চাই, এভাবে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হলে ৪৭, ৭১, ২৪ এর ভিত্তিতে নতুন বন্দোবস্তের আলোকে একটি সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হলে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত গড়ে উঠেছে রাজপথ থেকে। সবগুলো দল চায়, সবগুলো দল, সকল রাজনৈতিক পক্ষ চায় বাংলাদেশে আর নতুন করে কোনো ফ্যাসিবাদ জন্ম না নিক। তারা চায় বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য তৈরি হোক। কিন্তু যারা বড় দল তারা শুধুমাত্র দেশের সম্পদ নিজেরাই ভোগ করতে চায়, দেশের জনগণের অধিকার লুটপাট করে খেতে চায়। এই জন্য বাংলাদেশের ২৪-এর প্রজন্ম প্রমাণ করেছে বিপ্লবের জন্য বড় দলকে পাওয়া যায় না, বিপ্লবের জন্য রাজপথে বড় নেতাদেরকে পাওয়া যায় না, বিপ্লবের জন্য রক্ত দেয় দেশের যুব সমাজ, বিপ্লবের জন্য রক্ত দেয় দেশের আলেম সমাজ। তাই যুব সমাজ এবং আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। নতুন বাংলাদেশের বন্দোবস্ত বাস্তবায়নের জন্য বাংলাদেশের প্রতিটি সংসদীয় আসনে মুক্তিকামী জনতার পক্ষ থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। আপনারা সেই প্রার্থীর পক্ষে অবস্থান নেবেন তো ইনশাআল্লাহ? ময়মনসিংহ ৯ আসনে নান্দাইল থেকে
মাটি ও মানুষের নেতা, আমাদের আস্থাভাজন বাংলাদেশ খেলাফত মজলিসের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল মুফতি শামসুল ইসলাম রহমানী সাহেবকে মেহনতি মানুষের প্রতি রিকশা তুলে দিলাম আমি আপনাদের সামনে। শামসুল ইসলাম রহমানী সাহেব এবং এই রিকশার আমানত আমি আপনাদের কাছে রেখে গেলাম। আপনারা রিকশার পক্ষে থাকবেন তো? আপনারা রিকশাকে বিজয়ী করার জন্য চেষ্টা করবেন তো? আমার প্রাণ প্রিয় নান্দাইলবাসী, প্রাণ প্রিয় নান্দাইলবাসী, আমি আপনাদের ভাই, আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের উপর নেতাগিরি করতে চাই না। আমাদের মনোনীত প্রার্থীরা আপনাদের উপর কোনোদিন নেতৃত্বের ছড়ি ঘোরাবে না। আমাদের দায়িত্বশীলরা সেবক হিসেবে আপনাদের খেদমত করবে ইনশাআল্লাহ। রাত দিন 24 ঘন্টা যে কোনো সময় আপনাদের প্রয়োজনে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সঙ্গে অঙ্গীকার করছি, আপনারা যদি আমাদের রিকশা প্রতীককে বিজয়ী করেন, রাষ্ট্রের একটা পয়সা নিজেরা দুর্নীতি করবে না, কাউকে লুটপাট করতে দেব না ইনশাআল্লাহ। রাষ্ট্রের প্রতিটি পয়সাই পাই পাই হিসাব করে জনগণের কল্যাণে, এলাকার উন্নয়নে আমরা ব্যয় করব এবং একটি সুখী সমৃদ্ধশালী ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, হাজারো শহীদের আকাঙ্ক্ষিত সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য আমরা স্লোগান নির্ধারণ করেছি, ধর্ম বর্ণ ভিন্ন মত, ধর্ম বর্ণ ভিন্ন মত। আজ এক শ্রেণীর মানুষ সংখ্যালঘু ভাইদের মনের মধ্যে অযথা ভীতি এবং আতঙ্ক ছড়াবার চেষ্টা করতেছে। হিন্দু ভাইদেরকে বলি, বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে বলি, আমরা খেলাফত শুধু ইসলামের জন্য নয়, খেলাফত প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা। আমি আপনাদের সঙ্গে কথা দিচ্ছি, দায়িত্ব গ্রহণ করছি। বিগত 54 বছর সংখ্যালঘুদেরকে নিয়ে মানুষ শুধু রাজনীতি করেছে। একদল মানুষ রাতের অন্ধকারে হিন্দুদের মন্দিরে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে, তাদের জায়গা জমিতে রাতের অন্ধকারে হামলা চালিয়েছে, রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে ছবল মেরেছে, দিনের বেলায় ওঝা হয়ে ঝাড়তে এসেছে। শুধু নাটক আর নাটক মঞ্চস্থ হয়েছে। এখন আর বাংলাদেশে নাটকের নায়িকাও নাই, নাটকও নাই। আলহামদুলিল্লাহ, 5ই আগস্টের বিপ্লবের পর এদেশের আলেম সমাজ প্রতিটি মন্দির, পেগোডা, গির্জাকে পাহারা দিয়ে সংখ্যালঘুদের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা নিশ্চিত করেছে। আমরা বলছি, অঙ্গীকার করছি, ইসলাম বাস্তবায়িত হলে, আমরা বিজয়ী হলে সংখ্যালঘুদের অধিকারে কোন কালো হাত হামলা করবার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আপনারা নিরাপদ ভাবে দেশে বসবাস করতে পারবেন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন, কেউ দুর্বলতার সুযোগ নিয়ে চাঁদাবাজি করতে পারবে না, কেউ মাস্তানি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না। বাংলাদেশে জনতার বিজয় প্রতিষ্ঠিত হবে, জনতার সরকার কায়েম হবে, জনগণের অধিকার বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আমরা তাই প্রতীক হিসেবে নির্ধারণ করেছি মেহনতি মানুষের প্রতীক, রিকশা মার্কার প্রতীক। বাংলাদেশে ক্ষমতার বদল হলে শিল্পপতিদের ভাগ্যের পরিবর্তন হয়, ক্ষমতার পালা বদল হলে রাজনৈতিক নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়।
রিকশাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান চালক, নৌকার মাঝি, কৃষক, শ্রমিক, গার্মেন্টসের শ্রমিক, বিভিন্ন মিল, কলকারখানা, ফ্যাক্টরির শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না। আমরা দায়িত্ব নিয়ে বলছি ইনশাআল্লাহ, আর এই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের, গরিব মানুষের রক্ত শোষণ করা রাষ্ট্র ব্যবস্থা আমরা পরিবর্তন করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশ সাম্যের বাংলাদেশে পরিণত হবে। আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন তো ইনশাআল্লাহ। আপনারা আমাদের প্রতীকে যতগুলো ভোট দিবেন, প্রতিটি ভোটের বিনিময়ে সংসদের উচ্চ কক্ষেও আমরা আসন পাবো। শুধু রিকশা প্রতীকে আপনার শামসুল ইসলাম রহমানী সাহেব এমপি হবেন তা নয়, তিনিও যেমন এমপি হবেন, সংসদের উচ্চ কক্ষেও আমাদের প্রার্থী নির্বাচিত হবে ইনশাআল্লাহ। তাই আপনারা আমাদের এই অগ্রযাত্রায় দেখুন, আমি পরিষ্কার করছি আপনাদের সামনে, প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনাদের সামনে, দেশ, জাতি এবং ইসলামের প্রশ্নে কারো সাথে আমরা আপোষ করব না। আমরা বছরের পর বছর কারা নির্যাতন ভোগ করেছি, অন্ধকার কারা প্রকষ্ট দিন গুজরান করেছি, দেশ, জাতি এবং ইসলামের প্রশ্নে কোন স্বৈরাচারের হুমকির সামনে মাথা নত করি নাই। আগামীতে ইনশাআল্লাহ দায়িত্ব পেলে দেশ, জাতি, জনগণের, ইসলামের উন্নয়নের ক্ষেত্রে শেষ রক্তবিন্দু দিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের এই সমাবেশ প্রমাণ করে শুধু হুজুর এবং আলেম ওলামা নয়, বিপুল পরিমাণ যুবক সমাজ, ছাত্র সমাজ, মেহনতি মানুষ, রিকশাওয়ালা ভাইয়েরা আমাদের কাতারে শামিল হয়েছে। তাই আজ ইসলাম বিদ্বেষীদের মাথা খারাপ। আমরা শুধু আলেম ওলামাদের জন্য রাজনীতি করি না, শুধু হুজুরদের জন্য রাজনীতি করি না, বাংলাদেশের প্রতিটি রিকশাওয়ালা বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী হিসেবে কাজ করবেন। আমরা আপনাদের জন্য জাতীয় সংসদে কথা বলবো, আপনাদের প্রতীক নিয়ে আপনাদের প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এবার জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে ইনশাআল্লাহ। থাকবেন তো আমাদের সাথে? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, ওয়াদা প্রতিশ্রুতি বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি।